নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। এখন আমি তোমাদেরকে বলছি শ্রেষ্ঠ রহস্য গল্পের ছায়া অবলম্বনে। গোয়েন্দার নাম বিবেক। এই গল্পের 3টি পর্ব আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, মন দিয়ে পরিবেশন করেছি। আশা করি বন্ধুগণ তোমরা মন দিয়ে শুনেছ। সত্যিই মর্মস্পর্শী এই গল্প। আজ গোয়েন্দা গল্প, গোয়েন্দার নাম বিবেক, এই গল্পের শেষ পর্ব। তবে শেষ পর্ব শুরু করার আগে তৃতীয় পর্বের শেষাংশ আগে তোমাদেরকে একটু জানিয়ে নেব, তারপরে শুরু করব আজকের গোয়েন্দার নাম বিবেক গল্পের শেষাংশ। ভোরবেলা ওটা নিয়ে তাকে সতর্ক থাকতে হবে, রেণুদিকে দিতে হবে, বলতে হবে এটা বাড়তি, রোগীর লোকজন এলে তাদের দিয়ে দেবেন, দামি ওষুধ তো, ফেরত দিলে অনেক টাকা পাওয়া যাবে, এটা তো আর কাজে লাগছে না, তাই ফেরত দিতে দোষ কী ভাবছিল অমিতা। ফেরত দিয়ে দেবেন তার সেই সিনিয়র দিদিকে তিনি এই কথা জানালেন। তারপরে সেই সিনিয়র রেণুদিকে তিনি প্রশ্ন করতে গেলেন। এখান থেকেই শুরু এই গল্পের শেষ পর্বের। অমিতা রেণুদিকে মনে মনে প্রশ্ন করতে গিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করলেন, অমিতা? আর প্রশ্ন করেই চমকে উঠল। রেণুদিকে দেয়া মাত্র রেণুদি নিজেই যদি মেরে দেয়? আবার সঙ্গে সঙ্গে প্রশ্ন, রেণুদি কি এরকম কোনোদিন মেরে দিয়েছে? তাহলে আবার প্রতি প্রশ্ন, দেয়নি, কিন্তু দিতে তো পারে। কখন যে কার মধ্যে লোভ জাগবে তা কি কেউ বলতে পারে? সে নিজেও যে একদিন চুরি করবে না তাকে বলতে পারে। এ চিন্তাটা মনে আসার সঙ্গে সঙ্গে সে শিউরে উঠল। ছি ছি, এ কি কথা ভাবছে সে? লোকটা তাকে মা বলেনি, মানুষটা বাঁচবে কি না তার ঠিক নেই। আর সে ভাবছে ওষুধের কথা, চুরির কথা। পরক্ষণেই মনে হলো, কেনই বা ভাববেস না? সে না নিলে অন্য কেউ নিয়ে নেবে, সুযোগ পেলে ছাড়বে কে? কেউ ছাড়ে? খুব দামি ওষুধ, অনেক টাকা। কিন্তু রাত যখন প্রায় 3টে, তখন অমিতার মনের মধ্যে যে তোলপাড় চলছিল তার শেষ হলো। শেষ পর্যন্ত তার ভিতরকার দেবতা নয় দানব, দানবেরই জয় হলো। ওষুধটা নিয়ে সে হায়নার মতো পা টিপে টিপে নিচে এলো। কেউ তাকে দেখতে পেল না। সে নিজের ঘরে গিয়ে পোশাক বদলাতে গিয়েও বদলালো না। তার ব্যাগের মধ্যে ওষুধটা ভালো করে লুকিয়ে নিয়ে ফটকের কাছে এলো। ফটকে রাম লেখোয়ান দরওয়ান তখনও জেগে। তার হাতে 2টো টাকা দিয়ে সে বাইরে এলো, বলল, আমি এক্ষুনি আসছি। এরকম লুকিয়ে চুরিয়ে কাউকে বেরোতে হলে সে দারোয়ানের হাতে কিঞ্চিৎ দক্ষিণা গুঁজে দিয়ে যায়, এটাই রেওয়াজ। অমিতাও যেভাবে বেরিয়ে এলো, রাত 3টে, রীতিমতো অন্ধকার, রাস্তাগুলো ফাঁকা। আজ একটা কুকুরকেও রাস্তায় দেখা যাচ্ছে না। সেগুলো রাত 1টা 2টো পর্যন্ত ঘোরাঘুরি ছোটাছুটি করে শেষ পর্যন্ত কোথাও গিয়ে কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে নেয়। সে একা বাড়ির দিকে এগোচ্ছিল। মাইলখানেক পথ হলেও আজ যেন মনে হচ্ছে পথ আর ফুরোচ্ছে না।
একটা মোড় পেরিয়ে আর একটা গলিতে ঢোকার পর তার মনে হলো তার হৃৎপিণ্ডটা বুঝি খুব জোরে জোরে চলতে আরম্ভ করেছে, বড় ঘড়ির টিক টিক আওয়াজের মতো। নিজের বুকের শব্দে নিজেই চমকে উঠতে থাকে অমিতা, কিন্তু কিছুক্ষণ চলবার পর তার মনে হলো না নিজের বুকের শব্দ নয়, কে যেন তার পিছনে পিছনে আসছে। তারই পায়ের আওয়াজ উঠছে, ধপ 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 ধপ। কে? কোনো পাহারাওয়ালা নাকি? সে থামতেই তার পায়ের আওয়াজ থামছে। ভয় পেয়ে জোরে জোরে হাঁটতে লাগলো অমিতা। সে জোরে জোরে হাঁটছে তো সে লোকটাও তার পিছনে জোরে জোরে হাঁটছে। তাদের গলির মোড়ের কাছে লাইট পোস্টের কাছে এসে সে আর থাকতে না পেরে অসীম সাহসে ঘুরে দাঁড়ালো। না, পাহারাওয়ালা নয়। পাহারাওয়ালা নয় বটে, তবে কেউ একজন আবছা আলো ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে। অমিতার বুকের ভিতরটা আবার ধকধক করে উঠল। কে? ওই লোকটা কে? তার পিছনে পিছনে আসছে কেন? সে মুখ ফিরিয়ে দৌড়াতে লাগলো বাড়ির দিকে। পিছনে পিছনে লোকটা দৌড়ে আসতে লাগলো। বাড়ির আরও একটু কাছাকাছি এসে দম নেওয়ার জন্য অমিতা থামলো। আবার সাহস করে ফিরে তাকালো লোকটাকে দেখবার জন্য। কিন্তু এ কি দেখলো সে? এ যে বিবেকবাবু স্বয়ং। সেই মুখ, সেই চোখ, সেই সাদা চুলের গুচ্ছ, সেই শীর্ণ লম্বা শরীর। অমিতা আতঙ্কে চিৎকার করতে পারল না। দৌড়াতে দৌড়াতে নিজের বাড়ির দরজায় এসে আর্তকণ্ঠে মা 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 বলে উঠে দড়াম করে পড়ল। ঠিক অজ্ঞান না হলেও আচ্ছন্নের মতো কিছুক্ষণ পড়ে রইল। তার মনে হলো বিবেকবাবুটার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছেন, যেন বলছেন, এ তুই কি করলি মা? তোকে না মা বলে ডেকেছিলাম। মা মা মা। কিন্তু মেয়ের ডাক ঠিকই শুনতে পেয়েছিলেন অমিতার মা। তিনি দৌড়ে এসে দরজা খুলে মেয়েকে পড়ে থাকতে দেখে টেনে তুললেন, নিয়ে গেলেন ঘরে। নার্সের পোশাকে মেয়ে কখনো বাড়ি আসে না, আজ এলো কেন? কি হয়েছে ওর? এখনো তো রাত পোয়ায়নি। মেয়েই বা ডিউটি ছেড়ে এলো কেন হঠাৎ? নানা প্রশ্ন অমিতার মাকে কুড়ে কুড়ে খাচ্ছিল সেই সময়। তাই ওকে চেয়ারে বসিয়ে মুখে চোখে একটু জল দিল। তারপর অমিতা ফুঁপিয়ে কেঁদে উঠল, বলল, মা, আমার রোগীটা বোধহয় মারা গেছে। আমাকে তুমি হাসপাতালে পৌঁছে দিতে আসতে পারবে? কেন পারবো না? নিশ্চয়ই পারবো, চল। দরজা ও ভেজানো থাক, কিচ্ছু হবে না। তারপর এইভাবেই মায়ের সঙ্গে হাসপাতালে ফিরে এলো অমিতা। মাকে ফটক থেকে ফিরিয়ে দিয়ে সে ভিতরে গেল তাড়াতাড়ি। রাম খেলানো তো জানতই অমিতা ফিরে আসবে, তাই সে অমিতাকে দেখে অবাক হলো না। অমিতার ভিতরটা গুমড়ে গুমড়ে উঠছে। সে সিঁড়ি বেয়ে পা টিপে টিপে দোতলায় উঠল। রেণুদি তার টেবিলে মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে, ঘুমে আচ্ছন্ন। ধীরে ধীরে নিজের কেবিনে ফিরে এলো সে। আলোটা জ্বলছে। বিবেকবাবু যে মারা গেছেন তা এখনো কেউ টের পায়নি। অমিতা চোখের জল মুছে আলমারিটার কাছে এলো। ব্যাগটা সঙ্গে ছিল,
সেটা থেকে ওষুধের বোতলটা বার করে আলমারির মধ্যে যেখানে ওটা ছিল সেখানেই রাখলো। তারপরে তাকালো রোগীর বিছানার দিকে। সেই ওষুধের শিশি থেকে ফোঁটা ফোঁটা ওষুধ এখনো ওর দেহের ভিতরে যাচ্ছে। চারিদিক নিস্পন্দ। অমিতার কানে তখনও ভেসে আসছে বিবেকবাবুর সেই মা 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 ডাক। চোখে আবার জল আসছে। সেটা মুছে সে ওর কাছে এসে দাঁড়ালো। চোখ দুটি বোজা, মুখখানা শান্ত, যেন গভীর ঘুমে ডুবে আছেন বিবেকবাবু। ওনাকে দেখতে দেখতে মনে হলো ওর বুকের কাছটা উঠছে নামছে। তাড়াতাড়ি নিচু হয়ে সে ওর বুকে হাত দিল, নাকের নিচে হাত পাতল। রীতিমতো নিঃশ্বাস বইছে। তবে কি বেঁচে আছেন? ওর হাতের নাড়ি দেখল, নাড়ি চলছে এবং অবাক কাণ্ড, জ্বর পর্যন্ত নেই। একেবারে যাকে বলে নর্মাল, স্বাভাবিক। একটু পরে ভোর হবে, সবাই আসবে, দেখবে যে কোনো বিপদ ঘটেনি, বিপদ কেটে গেছে। তাহলে তার পেছনে পেছনে তখন দৌড়াচ্ছিল কে? কে বলছিল, এ তুমি কি করলে, এ তুমি কি করলে, এ তুমি কি করলে? আমি না তোমাকে মা বলে ডেকেছিলাম? না। সেই নির্জন রাস্তায় তার পিছনে পিছনে আসছিল আর কথা বলছিল যে সে লোক বিবেক বসু মল্লিক নয়, সে তার নিজের বিবেক, নিজের বিবেক, নিজের বিবেক। নমস্কার বন্ধুগণ, শেষ হলো আজকের শ্রেষ্ঠ রহস্য গল্পের অন্যতম গল্প, গোয়েন্দার নাম বিবেক। আমার আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো? গল্পের শেষাংশ আমাকে অবশ্যই জানাবে। আর গল্পের সম্পূর্ণ অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবে। আবার অন্য কোনো রহস্যের গল্প নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। ততক্ষণ তোমরা আমার চ্যানেলে থেকো, আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রেখো। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো থেকো তোমরা। আর আমার চ্যানেলে উপস্থিত হয়ে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিও। নমস্কার বন্ধুগণ।